ছায়া মন্ত্রিসভা চূড়ান্ত করছে জামায়াত, আসছে বিকল্প বাজেট। 10 কোটি টাকা বিতর্কে মুখোমুখি হাসনাত ও মোস্তাক মিয়া। স্তন ক্যান্সার চিকিৎসায় নতুন আশা, অনেক রোগীর লাগবে না কেমোথেরাপি। সংবিধান সংশোধন কমিটিতে এখনও বিরোধী দল কোনো নাম দেয়নি, জানালেন আইনমন্ত্রী। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তে পারে 50%। রাতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নতুন সামরিক বাঁধ অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের সামরিক শক্তি বৃদ্ধিতে উদ্বেগ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা আরও কার্যকর করতে ছায়া মন্ত্রিসভা গঠনের কাজ প্রায় চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পরিকল্পনা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয়ের জন্য একজন করে ছায়ামন্ত্রী থাকবেন, যারা সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, নীতিমালা বিশ্লেষণ এবং বিকল্প প্রস্তাব উপস্থাপন করবেন। দলীয় সূত্র জানিয়েছে, আসন্ন বাজেট অধিবেশনের আগেই ছায়া মন্ত্রিসভার কাঠামো ঘোষণা করা হতে পারে। সরকারের বাজেট বিশ্লেষণের পাশাপাশি প্রয়োজন হলে বিকল্প বাজেট উপস্থাপন করবে এই কাঠামো। এদিকে সরকারি দলের পক্ষ থেকেও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে ছায়া মন্ত্রিসভা রয়েছে এবং তা সরকারকে পরোক্ষভাবে সহযোগিতা করে। বাংলাদেশেও বিরোধী দলের এমন উদ্যোগ রাজনীতির জন্য ইতিবাচক হতে পারে। জামায়াত নেতাদের মতে, সরকারের জবাবদিহি নিশ্চিত করা, বিকল্প নীতি প্রস্তাব এবং ভবিষ্যৎ সরকার পরিচালনার প্রস্তুতি নেওয়াই হবে ছায়া মন্ত্রিসভার মূল লক্ষ্য। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়ার মধ্যে 10 কোটি টাকা বরাদ্দ নিয়ে বক্তব্য ও পাল্টা বক্তব্যের ঘটনা নতুন আলোচনার জন্ম দিয়েছে। কুমিল্লা জেলা পরিষদের তহবিল থেকে 10 কোটি টাকা নেওয়ার অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা দাবি করেছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জেলা পরিষদের রাজস্ব খাত থেকে নয়, স্থানীয় সরকার বিভাগের এডিপি প্রকল্পের আওতায় দেবিদ্বার উপজেলার উন্নয়ন কাজের জন্য 5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। ওই অর্থ ব্যক্তি হিসেবে তিনি নেননি, বরং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি প্রক্রিয়ার মাধ্যমে ব্যয় করা হয়েছে। এদিকে ভাইরাল হওয়া এক ফোনালাপে মোস্তাক মিয়া বলেন, তিনি কখনোই হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগতভাবে টাকা নিয়েছেন বা আত্মসাৎ করেছেন এমন অভিযোগ করেননি। তার দাবি, 2 উপজেলায় উন্নয়নের কাজের জন্য মোট 25 কোটি টাকা বরাদ্দের বিষয়টি তিনি তুলে ধরেছিলেন। এর আগে এক রাজনৈতিক অনুষ্ঠানে মোস্তাক মিয়ার বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। তবে উভয় পক্ষই এখন বলছে, অর্থটি উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ ও ব্যয় হয়েছে, ব্যক্তিগতভাবে অর্থ আত্মসাতের অভিযোগ নয়। স্তন ক্যান্সার চিকিৎসায় বড় ধরনের অগ্রগতির কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় দেখা গেছে, বিশেষ ডিএনএ পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা সম্ভব হবে কোন রোগীর কেমোথেরাপি প্রয়োজন আর কার প্রয়োজন নেই। ফলে লাখো রোগী অপ্রয়োজনীয় কেমোথেরাপি ও এর পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্তি পেতে পারেন। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় যুক্তরাজ্য সহ 6 দেশের 4000-এর বেশি রোগী অংশ নেন। প্রসিগণা নামের পরীক্ষার মাধ্যমে ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত 50টি জিনের কার্যক্রম বিশ্লেষণ করে রোগ ফিরে আসার ঝুঁকি নির্ণয় করা হয়। গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণকারী রোগীদের 3 ভাগের 2 ভাগের বেশি কেবল হরমোন থেরাপির মাধ্যমে চিকিৎসা নিতে পারেন, তাদের কেমোথেরাপির প্রয়োজন নাও হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এতে রোগীরা ক্লান্তি, বমিভাব, চুল পড়ে যাওয়া ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে পারবেন। গবেষকদের আশা, এই নতুন পদ্ধতি ভবিষ্যতে স্তন ক্যান্সার চিকিৎসাকে আরও নির্ভুল, সহজ এবং রোগীবান্ধব করে তুলবে।
আগামীকাল 1 মে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হচ্ছে। এই মামলায় সরকার আসামির সর্বোচ্চ শাস্তি আশা করছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। আজ সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ সহ অন্যরা। প্রধান অতিথি আরও বলেন, সংবিধান সংশোধন কমিটিতে এখনও বিরোধী দল কোনো নাম দেয়নি, সরকার অপেক্ষায় আছে। মানবাধিকার কমিশন ও গুম কমিশন আইন বিষয়ে সুপারিশ এসেছে, সেগুলো যাচাই বাছাই চলছে বলেও জানান তিনি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, আগামী 1 জুলাই থেকেই এটি কার্যকর হতে পারে। নতুন পে স্কেলের সুপারিশ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 50% পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে ভাতা, পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধাতেও পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। প্রস্তাব অনুযায়ী 20 গ্রেডের বর্তমান কাঠামো বহাল থাকবে। সর্বোচ্চ গ্রেডের মূল বেতন 78,000 টাকা থেকে বেড়ে 1,17,000 টাকা এবং সর্বনিম্ন গ্রেডের বেতন 8,250 টাকা থেকে 12,375 টাকায় উন্নীত হতে পারে। তবে নতুন বেতন কাঠামো কার্যকরের আগে সরকারের চূড়ান্ত অনুমোদন ও প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে সরকারি চাকরিজীবীরা। সাব চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি অনেকটা নিয়ম রক্ষার হলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াই হওয়ায় আলাদা গুরুত্ব পাচ্ছে এই ম্যাচটি। জয় দিয়ে হ্যাট্রিক শিরোপার লক্ষ্যে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় বাংলাদেশ। হাই ভোল্টেজ এই ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে 4-2 গোলে হারিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করে মারিয়ারা। ভারতের গোয়ায় পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি। ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটিয়েছেন সাবিনা রূপনাদের দল। সকালে গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে প্রায় 1.5 ঘন্টা অনুশীলন করে তারা। সেখানে ওয়ার্ম আপ ও পাসিং ড্রিলের পর পজিশন হোল্ড এবং ছোট ছোট দলে ভাগ হয়ে ম্যাচ সিনারিও অনুশীলন করেন ফুটবলাররা। চীনের পক্ষ থেকে তোলা নতুন সামরিকবাদ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি। তিনি অভিযোগ করেছেন, চীন দ্রুত তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংরি-লাই ডায়ালগে কোইজুমি বলেন, চীনের প্রতিরক্ষা ব্যয় ও সামরিক কার্যক্রম ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা জাপান সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি বলেন, যেখানে একটি দেশের কাছে বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও কৌশলগত বোমার বহর রয়েছে, সেখানে জাপানের এমন কোনো অস্ত্র নেই। তবুও জাপানকে নতুন সামরিকবাদ বলা হচ্ছে, এটা বাস্তবতার সঙ্গে মেলে না। এদিকে চীন দীর্ঘদিন ধরেই জাপানের প্রতিরক্ষা নীতির পরিবর্তনকে সমালোচনা করে আসছে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তিপূর্ণ অবস্থান থেকে সরে এসে জাপানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোকে বেইজিং নব্য সামরিকবাদ হিসেবে আখ্যা দিয়েছে। অন্যদিকে চীনের প্রতিনিধি মেজর জেনারেল মেং শিয়াংকিং জাপানের সমালোচনা করে বলেন, ইতিহাসে সামরিক আগ্রাসনের অভিজ্ঞতা থাকা একটি দেশের পক্ষে আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ। দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে মূলত তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে। জাপানের প্রধানমন্ত্রী সানাইয়ে তাকাইচি গত বছর মন্তব্য করেছিলেন, চীন যদি তাইওয়ানে সামরিক পদক্ষেপ নেয় তবে জাপানও প্রতিক্রিয়া জানাতে পারে। এরপর থেকেই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।